হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি যে আলোচনা করব বা যেটার জন্য ক্লাস করাবো সেটা হচ্ছে তোমাদের আসন্ন যে কেপিএসআই এক্সাম আছে তার যে সম্ভাব্য প্রশ্ন উত্তর বা যে প্রশ্ন উত্তরগুলো আসতে পারে সেই রকম প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব বা ডিসকাস করব। তো চলো, এখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে যেটা তোমাদের জন্য এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা বিষয় তোমরা ফলো করো এবং এখান থেকে ভালো করে নজরে রেখো এই যে ইনফরমেশানগুলো আমরা আজকে পড়বো বা এগুলো যেগুলো সম্বন্ধে আমরা আজকে জানব। আচ্ছা, তোমাদের তো যেহেতু কেপিএসসি এক্সাম সামনের সপ্তাহে, তো তোমরা ভালো করে যেহেতু প্রস্তুত নিতে শুরু করে দিয়েছো অলরেডি। আর যারা এই যে প্রশ্ন উত্তর সলভ করছো তারা কিন্তু আমাদের এই ক্লাসটাতে অবশ্যই জয়েন করো, কারণ এখান থেকে কিন্তু প্রত্যেক দিন আপডেট যাচ্ছে, যেখান থেকে তোমরা সম্ভাব্য বিভিন্ন কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, যেগুলো কিনা আগের বছর তার আগের বছরে প্রত্যেকটা এক বছর অন্তর অন্তর কিন্তু এখানে কমন আসে আর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এখান থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের আসতে পারে সেইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব কিছু। তো তোমরা প্লিজ জয়েন হয়ে যাও, ফলো করতে থাকো। কনফিউশন থাকলে কমেন্ট করো বা কোনো প্রশ্ন জানতে চাইলে কমেন্ট করো, অবশ্যই সেটা ডিটেলস ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। তো চলো আমরা যাই প্রথম প্রশ্ন কি বলছে, কোন রাজ্যে সাম্প্রতিক সময় একটা নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? চারটে অপশান দেওয়া রয়েছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তো কোন রাজ্যে? না, পশ্চিমবঙ্গে কিন্তু সাম্প্রতিক সময় বা বর্তমানকালে আমরা যদি দেখি একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসেবে রূপে ঘোষণা করা হয়েছে, যেটা 23শে জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানাতে বা তার স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিপ্লবীকে বা নেতাজিকে সম্মান জানাতে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে কিন্তু সম্প্রতি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য, তার সেই নির্দিষ্ট দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 4 ঘটিকার বৃষ্টি, যেটাকে অনেক সময় আমরা ছোটবেলাতেও পড়েছি 4 o'clock রেন, অর্থাৎ মাধ্যমিক ক্ষেত্রে সেই 4 o'clock রেন বা বিকেল 4টের যে বৃষ্টিপাত সেটি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? আচ্ছা, 4টে অপশান রয়েছে, ইয়াংসি অববাহিকা, অ্যামাজন কঙ্গো অববাহিকা, হোয়াংহো অববাহিকা না নীল নদের অববাহিকা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আমাজন ও কঙ্গো অববাহিকা। ঠিক আছে, এই অ্যামাজন ও কঙ্গো অববাহিকায় অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, যেই অঞ্চলে প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু এই পরিবহন বৃষ্টিপাত বা পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক বিকেল 4টের সময় হয়, সেই জন্য এটাকে বিকেল 4টের বৃষ্টিপাতও বলা হয় বা 4 o'clock রেন বলা হয়ে থাকে। এই অ্যামাজন ও কঙ্গো নদী অববাহিকায় কিন্তু এই বৃষ্টিপাত হয়, এবং যেখানে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকার ফলে এই বৃষ্টিপাত কিন্তু প্রত্যেক দিন হয়ে থাকে, এবং যার ফলে এই পরিবহন বা পরিচালন বৃষ্টিপাতটির নাম হচ্ছে বিকেল 4টের বৃষ্টিপাত। ক্লিয়ার? আচ্ছা, এই যে অ্যামাজন ও কঙ্গো অববাহিকা, মেনলি এটি বিষুবরেখার উভয় পাশের যে নিম্নভূমি, অর্থাৎ কঙ্গো অববাহিকা, এই যে অ্যামাজন কঙ্গো অববাহিকা, দেখো এখানে কিন্তু একটা যেমন অশ্বক্ষুরাকৃতির হ্রদ টাইপের হয়, সেই অশ্বক্ষুরাকৃতির হ্রদের একটা আকৃতি নিয়েছে। প্লাস এই নিম্ন অববাহিকায় গিনি উপসাগরের উপকূল, অ্যামাজন অববাহিকা, উপকূলীয় কেনিয়া, সবকটাতেই কিন্তু লক্ষ্য করা যায়। কোন কোন অঞ্চল পড়ছে এর মধ্যে? অ্যামাজন ও কঙ্গো বেসিন, বিষুবরেখার উভয় অংশের নিম্নভূমি অর্থাৎ নিরক্ষরেখার উভয় পাশের যে নিম্ন অববাহিকা রয়েছে, কঙ্গো অববাহিকা, গিনি উপসাগরের উপকূল এবং অ্যামাজন অববাহিকা, তার সাথে কেনিয়ার উপকূল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। সাম্প্রতিক অতীতে ভারতবর্ষে কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? 300 বছরের প্রাচীন সতী প্রস্তর কোথায় পাওয়া গেছে? 4টে অপশান দিয়েছে, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট। উত্তর কোনটা হবে? তামিলনাড়ুর তিরুপুর শহরে নির্মাণ শ্রমিকরা অন্তত 300 বছরের পুরনো একটি সতী পাথর আবিষ্কার করেছেন, যেটি বৈদ্যুতিক লাইন বিছানোর জন্য একটা পরিখা খননের সময় এইটা পাওয়া গেছে, যে প্রাচীন সতী প্রস্তর, সেটা প্রায় 300 বছরের পাওয়া গেছে। কোথায়? তামিলনাড়ুর তিরুপুর শহরে। ঠিক আছে,
আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? কোন পদে রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হয়? প্রথম হচ্ছে সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, আইন বিভাগের সেক্রেটারি জেনারেল, না অ্যাটর্নি জেনারেল, কোনটি হবে? আচ্ছা, আমরা যেটা জানছি কি অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা, তিনি হলেন আইনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে পরিচিত। রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেলের অবস্থান ভারতীয় সংবিধানের 165 ধারায় দ্বারা প্রতিষ্ঠিত এবং উপরন্তু তিনি ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের গভর্নর দ্বারা কিন্তু নিযুক্ত হন। ক্লিয়ার? তাহলে আমাদের রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হিসেবে কে নির্বাচিত হন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এবং তিনি রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বারবার আসে। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয়? যেটা উদীয়মান শিল্প বলে বা সানরাইজ ইন্ডাস্ট্রি। 4টে অপশান আছে, পরিবহন শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, নির্মাণ শিল্প, না কম্পিউটার শিল্প। কম্পিউটার শিল্প যেটা হচ্ছে কিনা সানরাইজ ইন্ডাস্ট্রিজের মধ্যে পড়ছে, যে শিল্পগুলি অপেক্ষাকৃত নতুন হলেও সেটা কিন্তু দ্রুত গতিতে কি ক্রমবর্ধমান বা বৃদ্ধি পাচ্ছে, যার উন্নত দিকগুলো ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে বা দ্রুত গতিতে শিল্পগুলি উন্নত হচ্ছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই শিল্পগুলির সম্ভাবনা যেটা আরও গুরুত্বপূর্ণ, যে শিল্পগুলি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু নতুন এবং ভবিষ্যতেও এর সম্ভাবনা প্রচুর, সেই রকম আশাযুক্ত যে শিল্পগুলো উচ্চ বিকাশের একটা সম্ভাবনা রয়েছে, সেই রকম অর্থনীতির অধিকতর প্রয়োজনীয়তা পূরণ করে, এই শিল্পগুলোকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রিজ বা উদীয়মান শিল্প। এর উদাহরণ কম্পিউটার শিল্প। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? 4টে অপশান, টেবিল টেনিস, তীরন্দাজি, কুস্তি, না কবাডি। কি উত্তর হবে? তোমরা সবাই জানো দীপিকা কুমারীর নাম, যেটি কিনা সম্প্রতি বিশ্বের একজন বিখ্যাত খেলোয়াড় হিসেবে তিনি পরিচিত হয়ে গেছেন। তাহলে তিনি কোন খেলার সাথে যুক্ত? আচ্ছা, তিনি হচ্ছেন তীরন্দাজি, যেটা তীরন্দাজ পেশাদার তীরন্দাজ হিসেবে তিনি বিখ্যাত। দীপিকা কুমারী একজন ভারতীয় পেশাদার তীরন্দাজ। তিনি 2010 সালে কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যক্তিগত যে রিকার্ভ ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলোতে তিনি অংশগ্রহণ করে স্বর্ণ পদকও জিতেছিলেন, এবং তিনি আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ একটা স্বতন্ত্র স্বর্ণপদকও জিতেছিলেন। প্যারিসে ফাইনালে মেক্সিকোকে তিনি 5-1 গোলে হারিয়ে সোনাও জিতেছিলেন এই দীপিকা কুমারী। তাহলে বোঝা গেল দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজ খেলার সাথে। আচ্ছা, তিনি আর্চারি যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল স্টেজ 1-এ কিন্তু তিনি স্বর্ণ পদকও জিতেছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি কোন ওয়ার্ল্ড কাপ স্টেজে খেলে স্বর্ণপদক জিতেছেন। ঠিক আছে, এছাড়াও তিনি কমনওয়েলথ গেমসে 2010 সালে তিনি রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তো এই যে বিভিন্ন ক্ষেত্র, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ভালো করে এগুলো কিন্তু খেয়াল করবে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? তো আমরা তো জানি যে নামটা আমাদের কাছে খুবই চেনা, জগৎ শেঠ। সেই জগৎ শেঠ নামকরণ কে নিয়েছিলেন বা কে নামাঙ্কিত ছিলেন জগৎ শেঠ বলে? কে চিহ্নিত হয়েছিলেন? খোজা ওয়াজিদ, মানিক চাঁদ, উমি চাঁদ, না ফটিক চাঁদ? উত্তর হবে কি ফটিক চাঁদ। ফটিক চাঁদ যিনি ছিলেন মুঘল সম্রাট 8শ শতাব্দীর গোড়ার দিকে, এই ফটিক চাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন বিশ্বের ব্যাংকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করবার জন্য যখন 16শ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে গড়ে উঠেছিল, এবং এই কোম্পানি তখন 8শ শতাব্দীতে ফটিক চাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যেটি সরকারি নাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ঠিক আছে। আচ্ছা, 1600 সালের 31শে ডিসেম্বর কিন্তু ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করবার জন্য একটা রাজকীয় সনদ প্রদান করেছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশ বাণিজ্য করার জন্য সনদ প্রদান কত সালে করেছিলেন, ঠিক আছে, বা কে করেছিলেন, এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তো এত অবধি ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? যথারীতি 4টে অপশান দিয়েছে, 6 বছর, 3 বছর, 5 বছর, 2 বছর। আচ্ছা, বিধান পরিষদের যে সদস্যদের মেয়াদকাল সেটা মূলত 6 বছরের জন্য হয়ে থাকে, ঠিক আছে, মেয়াদ হচ্ছে 6 বছর। আচ্ছা, প্রতি 2 বছরে 1/3 সদস্য সেখানে অবসর গ্রহণ করেন। বিধান বোর্ড, লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ বোর্ড ভারতে রাজ্য আইনসভার একটা অঙ্গ। ভারতের টোটাল 6টা রাজ্যে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বিধান বোর্ড রয়েছে এবং এই বিধান বোর্ড দ্বিকক্ষীয় রাজ্য আইনসভার একটা উচ্চকক্ষ হিসেবে কাজ করে এবং এই কক্ষের সদস্যরা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং এটি একটি স্থায়ী কক্ষ, কারণ এই কক্ষ সুপ্ত করা যায়। তাহলে এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে? ক বছরের জন্য সদস্য নির্বাচিত হয় বা মেয়াদ কত বছর? ভারতের কটা রাজ্যে বিধান বোর্ড রয়েছে, রাজ্যগুলির নাম কি কি? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ক্লিয়ার এতটা পর্যন্ত? আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন কোন অভিনেত্রী? যেখানে করিনা কাপুর আছে, প্রিয়াঙ্কা চোপড়া আছে, অনুষ্কা শর্মা আছে, দীপিকা পাড়ুকোন আছে। তাহলে কোন অপশানটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে দীপিকা পাড়ুকোন, যিনি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 50তম বার্ষিক বৈঠকে সুপরিচিত বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ক্রিস্টাল অ্যাওয়ার্ডটি লাভ করেছেন। মানসিক স্বাস্থ্যের মূল্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তার কাজের প্রশংসায় কিন্তু তিনি এই সম্মানটা অর্জন করেছেন বা তিনি এই সম্মানটা পেয়েছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? 4টে অপশান, উত্তর আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। কোন দেশে দেখা যায় পম্পাস তৃণভূমি? আমরা কিন্তু এর আগেও পড়েছি, পম্পাস তৃণভূমি কিন্তু মূলত দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। আমি এখানে ম্যাপে দেখিয়েছি, দেখো দক্ষিণ আমেরিকার কিন্তু এই যে সাউথ পোর্শনটা দেখা যাচ্ছে, সাউথ মিডল পোর্শনে কিন্তু এই যে সবুজ করা অংশটা ইন্ডিকেট করছে পম্পাস তৃণভূমি। ম্যাপে ভালো করে দেওয়া রয়েছে। পম্পাস তৃণভূমি কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এই 3টে অংশ জুড়ে কিন্তু পম্পাস তৃণভূমি বিস্তার করেছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এই প্রায় 600 থেকে 1200 মিলিমিটার বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। এখানে কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করছে আর এই তৃণভূমিতে প্রায় 600 থেকে 1200 মিলিমিটার বৃষ্টিপাত হয় এই অঞ্চলটায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু কার ছদ্মনাম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় না সুনীল গঙ্গোপাধ্যায়? উত্তর হবে কি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কিন্তু তিনি ধূমকেতু ছদ্মনামে কয়েকটি লেখায় তাকে দেখা যায়। তিনি দাসত্ব, কুসংস্কার ও প্রথার মাধ্যমে মানবজাতির অমানবিকীকরণের বিরুদ্ধে গিয়ে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। তাই জন্য তাকে কিন্তু বিদ্রোহী কবি হিসেবেও চিহ্নিত করা যায় বা তিনি কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসেবেই আমরা সকলে চিনি তাকে। তাহলে তিনি যে মেন সমাজের যে কুসংস্কার, দাসত্ব প্রথা ইত্যাদির বিরুদ্ধে, মানবজাতির অমানবিকীকরণের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছিলেন এবং সরকারি স্বীকৃতি অনুযায়ী তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভারতে সম্মানিতও হয়েছেন। ধূমকেতু নামে একটি দ্বিপাক্ষিক বাংলা পত্রিকা কাজী নজরুল ইসলাম সম্পাদিত, তার ছদ্মনামই ছিল কিন্তু ধূমকেতু। তাহলে ক্লিয়ার?
তাহলে এত পর্যন্ত যে যে প্রশ্ন উত্তরগুলো পড়লাম সেই নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং প্রত্যেকটা দিন যে প্রশ্ন উত্তরের যে তোমাদের কাছে আপডেট যাচ্ছে সেগুলোতে ভালো করে ফলো করো এবং প্রত্যেকটাতে কিন্তু জয়েন হও। আচ্ছা, আমাদের নোট স্টাডির তরফ থেকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যেটা কিনা এখানে এবছর পাওয়ার প্যাক কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা 2023 সালে করা হয়েছিল, 1 মাস ধরে চলেছিল, কিন্তু এটা এইবারের সময়টা কিন্তু অনেকটাই কম। 23 তারিখ থেকে 31 তারিখ অবধি স্পেশালি এই অফারটা দেওয়া হচ্ছে। WBCS ছাড়া বাকি সমস্ত যে কোর্সগুলো রয়েছে, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC, ফুড SI, পুলিশ বা অন্যান্য যত তোমার এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু কোর্স সম্পূর্ণ সাবস্ক্রিপশন থাকছে, সেখানে মাত্র কত টাকায়? 500 টাকায়। এরকম অফার কিন্তু তোমরা আর পাবে না। তো সুযোগটা হাতছাড়া করো না, প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং অ্যাডমিশন নিয়ে নাও। এই সুযোগ কিন্তু বছরে একটা বারই আসে, ঠিক আছে? তো এই সুযোগ কিন্তু হারিও না, পরে কিন্তু সেখানে দেখবে আফসোস করবে। তো তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের যদি আরও কেউ চেনাশোনা থাকে যারা হলো কম্পিটিটিভ এক্সাম দেবে বা দিতে দেবে পরবর্তীকালে, তো তাদের জন্য এটা একদম মানে যথেষ্ট সুযোগ। তো তোমরা এর থেকে যে স্টাডি ম্যাটেরিয়াল পাবে, বিভিন্ন লাইভ ক্লাস পাবে, লাইভ রেকর্ডিং ক্লাস পাবে, তো এইগুলো কিন্তু তোমাদের খুবই কাজে দেবে। তো তোমরা প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এই যে সুযোগটা, এই সুযোগটাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও, যাতে পরবর্তীকালে যে কোনো এক্সাম দিতে যাও তাতে তোমাদের কিন্তু সব সময় হেল্প হবে এবং যে কোনো পরীক্ষায় তোমরা সফলতা পাবেই, এবং তার জন্য নোট স্টাডি তোমাদের সব সময় সাথে থাকবে। তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই রাখলাম। পরবর্তী ক্লাসে আবার আমি কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আসবো, যেগুলো তোমাদের জন্য খুবই এক্সামের জন্য খুবই কাজে দেবে, এবং সেগুলোতে তোমরা অবশ্যই জয়েন হবে এবং ফলো করতে থাকবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো আর আরও ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আজকের মতো এইটুকু, আগামী দিনে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।